আসসালামু আলাইকুম প্রিয় অনার্স প্রথম বর্ষ ও ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আপনাদের মাঝে একটি অঙ্ক নিয়ে হাজির হয়েছি। আর আজকের অঙ্কটি হচ্ছে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর একটি অঙ্ক। এই অঙ্কটি হচ্ছে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর চতুর্থ অধ্যায়, মানে দ্য অ্যাডজাস্টমেন্ট প্রসেস এন্ড দ্য অ্যাকাউন্টিং সাইকেল, এই অধ্যায়ের একটি অঙ্ক। আর এই অঙ্কটি হচ্ছে আমাদের অ্যাডজাস্টমেন্ট জার্নাল সমন্বয় দাখিলা নিয়ে। এই অঙ্কটি আমাদের 2020 সালের ডিগ্রি পরীক্ষায় এসেছে। ডিগ্রি পরীক্ষার 14 নম্বর, মানে 2020 সালে যে পরীক্ষাটা হয়েছে এই পরীক্ষার 14 নম্বর অঙ্কটি হচ্ছে আজকের অঙ্কটি। আমরা আজকের অঙ্কটি দেখি কি বলছে। মেইন রিকোয়ার্ডটা বলছে গিভ দ্য অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিজ অফ দ্য ফলোইং ট্রানজাকশন, নিম্নোক্ত লেনদেনগুলো কি বলছে, নিম্নোক্ত লেনদেনগুলো সমন্বয় দাখিলা দেওয়ার জন্য বলছে। এখন দেখেন আমাদের সমন্বয় দাখিলা, সাধারণ জাবাদা, সংশোধনী দাখিলা, এই সকলগুলোর ঘর একই, জাবাদার ঘর যেটা আমরা বলি জাবাদার ঘর। তাহলে আমরা যেহেতু উপরে আমার প্রশ্ন আছে নিচে একটু ছোট করে আমরা লিখি, প্রত্যেকটা আমরা মানে ভাঙি ভাঙি করবো, তাহলে আমরা সহজে বুঝতে পারেন। তাহলে আমাদের হচ্ছে প্রথমে প্রতিষ্ঠানের নাম লিখবো, ধরে নিলাম আমাদের ঘর হচ্ছে এই জাবাদার ঘর হচ্ছে এটা। শুধু আমরা লিখবো কি প্রতিষ্ঠানের নাম, অ্যাডজাস্টিং এন্ট্রিজ, তারপর আমরা কি করবো জাবাদার ঘরটা আঁকবো, ঠিক আছে। আমাদের দেখেন প্রথম বলছে কি স্টোর সাপ্লাইজ, মানে মনিহারি। স্টোর সাপ্লাইজটা কি মনিহারি, কস্টিং ব্যয় টাকা 3000 হ্যাজ বিন ইউজড। বলছে মনিহারি 3000 টাকা কি হয়েছে, খরচ হয়েছে। মনিহারি 3000 টাকা কি হয়েছে, খরচ হয়েছে। মনে রাখবেন আমরা হচ্ছে যখন খরচ, এখানে পূর্বের কোনো এন্ট্রি দেওয়া নাই, মানে রেমিলটা দেওয়া নাই, এখানে সরাসরি আমরা এখান থেকে সমন্বয় দাখিলা দেবো। তো সমন্বয় দাখিলা যেহেতু হয়েছে, সাধারণত আমরা সাপ্লাইজকে সম্পদ হিসেবে কাউন্ট করি। কি করি, যখন কোনো প্রতিষ্ঠান আজকে শুরু করে তখন প্রতিষ্ঠানটা তার ব্যবহারের জন্য কিছু সাপ্লাইজ ক্রয় করে। কি করে, সাপ্লাইজটা ক্রয় করে। যখন আপনি একটা স্কুলে ভর্তি হয়েছেন অথবা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন, তখন আপনি কি করেন, আপনার জন্য খাতা, কলম, পেন্সিল, ক্যালকুলেটর এগুলো ক্রয় করে নিয়ে নেন। 2-3 মাস 5 মাস অথবা কেউ পুরো বছরের জন্য ক্রয় করে নিয়ে নেয়। এখন এগুলো হচ্ছে কি মনিহারি। এখন একটা প্রতিষ্ঠান তার ব্যবহারের জন্য কিছু পেন্সিল, কলম, ক্যালকুলেটর ক্রয় করছে বছরের শুরুতে। তারপরে এই ধরুন ক্রয় করছে 5000 টাকা, আমরা ধরে নিলাম ক্রয় করছে 5000 টাকা। এখন বলছে ওই 5000 টাকা থেকে, তাহলে এই যে 5000 টাকা ক্রয় করছে এটা তার জন্য সম্পদ, মানে সাপ্লাই যে ক্রয় করছে সাপ্লাইটা তার জন্য সম্পদ। এখন সম্পদ থেকে বলছে কিছু অংশ সে খরচ করছে, কিছু অংশের মেয়ে মানে পেন্সিল, কলম কিছু অংশ শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেলে আমাদের কি হবে, কিছু অংশ খরচ হয়ে গেছে। সাধারণত খরচ হলে খরচ ডেবিট, তাহলে যাবো হবে 1 নম্বরটা সাপ্লাইজ ডেবিট, সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ এক্সপেন্স, এক্সপেন্স ডেবিট। এরপর কি লিখবেন, সাপ্লাইজ ক্রেডিট, সাপ্লাইজ, সাপ্লাইজ ক্রেডিট। মানে আমাদের হচ্ছে সাপ্লাইজ খরচ ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট। এটা হচ্ছে কি সাপ্লাইজ যে কস্টিং, সাপ্লাইজে যে টাকাটা খরচ হবে এটা যাবাদ হচ্ছে এটা। তাহলে আমাদের কত টাকা খরচ হয়েছে বলছে 3000 টাকা, লিখলাম 3000। মানে আমাদের হচ্ছে মনিহারি খরচ, মনিহারি খরচে যাবাদ হচ্ছে সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ অ্যাকাউন্ট অথবা সাপ্লাইজ ক্রেডিট লিখলে হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। তাহলে পরে যাই হচ্ছে 2 নম্বর এন্ট্রি। 2 নম্বর এন্ট্রি কি বলছে, বলছে যে সার্ভিস প্রোভাইডেড, সেবা প্রদান করা হয়েছে। সার্ভিস প্রোভাইডেড, সেবা প্রদান করা হয়েছে, বাট আনবিল্ড, এখনো টাকা পাওয়া যায়নি অথবা টাকা আদায় হয়নি। বাট আনবিল্ড ফর টাকা 6000, বলছে 6000 টাকা সেবা প্রদান করছেন কিন্তু টাকা এখনো পান নাই, টাকা কি আছে, বকেয়া আছে। সাধারণত সেবাটা হচ্ছে আমাদের জন্য আয়। আমরা যখন কাউকে মানে কোনো ব্যক্তিকে সেবা প্রদান করি অথবা কোনো প্রতিষ্ঠানকে সেবা প্রদান করি, তাহলে এই সেবা সে আমাকে যখন টাকা দিবে সেটা আমার আয় হবে। এখন আমি তাকে সেবা দিয়েছি কিন্তু টাকা সে এখনো টাকাটা দেয় নাই, বকেয়া আছে। মনে রাখবেন আয়ের বকেয়া সম্পদ, আয়ের বকেয়া সম্পদ। তাহলে এখানে যাবত হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। কারণ অ্যাকাউন্ট রিসিভেবল মানে কি, তার কাছে আমি টাকা পাবো, প্রাপ্য হিসাব, সে আমার দেনাদার, সে আমাকে টাকা দিবে এখনো দেয় নাই, বকেয়া আছে, সে আমার দেনাদার। তো যাবত কি হবে, যাবত হবে 2 নম্বর এন্ট্রি হবে হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। আমরা সংক্ষেপে লিখলাম অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, মানে প্রাপ্য হিসাব ডেবিট। কত টাকা বিল বকেয়া আছে বলছে 6000 টাকা, লিখলাম 6000 টাকা। মানে আমরা একজন ব্যক্তিকে অথবা কোনো প্রতিষ্ঠানকে সেবা প্রদান করছি কিন্তু সে আমাকে এখনো টাকা প্রদান করে নাই, তার কাছে আমি টাকা পাও না আছি, মানে সে আমার দেনাদার, সে আমার দেনাদার, মানে অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্টস রিসিভেবল। তো হবে দেনাদার বাড়লে সম্পদ বাড়ছে,
একদিকে সম্পদ বাড়ছে, একদিকে কি আয় হয়েছে। সম্পদ বাড়লে সম্পদ ডেবিট, আয় তো সবসময় ক্রেডিট হয়। তো কি লিখবেন? সার্ভিস রেভিনিউ ক্রেডিট। সার্ভিস রেভিনিউ ক্রেডিট কত টাকা? এই যে ৬,০০০ টাকায়। তাহলে আমাদের হচ্ছে যখন আমরা কোনো সেবা প্রদান করব, কিন্তু সে আমাকে টাকা দেয় নাই, এখনো সেবা প্রদান করা হয়ে গেছে কিন্তু টাকা এখনো পাই নাই, তাহলে সেটা যাবত হবে কি অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আশা করি বুঝতে পারছেন। ৩ নম্বরটা বলছে কি দেখেন, বলছে অ্যাক্রুড। অ্যাক্রুডটা মানে কি? অ্যাক্রুড মানে বকেয়া। অ্যাক্রুড, পেয়েবল এগুলোকে বলা হয় কি বকেয়া। আউটস্ট্যান্ডিং এগুলো হয় বকেয়া। অ্যাক্রুড ইউটিলিটিজ এক্সপেন্স ফর টাকা 3000, উপযোগ খরচ 3000 টাকা কি আছে? বকেয়া আছে। সাধারণত আমরা জানি কি এই যে খরচের বকেয়া, এই যে খরচের বকেয়া বলছে কি দায়। মনে রাখবেন খরচের বকেয়া কি দায়, দায়। তো দায়টা সবসময় কি হয়? ক্রেডিট দিকে হয়। তো যেহেতু আমরা বলছি কি অ্যাক্রুড ইউটিলিটিজ এক্সপেন্স, এখানে মেইন খরচটার নাম কি ইউটিলিটিজ এক্সপেন্স। তাহলে আমাদের মনে রাখবেন খরচ বৃদ্ধি পেয়েছে, আজও কাল হবে, খরচের টাকা তো পরিশোধ করতে হবে। তাহলে হচ্ছে খরচ বৃদ্ধি পেয়েছে, দায়ও বৃদ্ধি পেয়েছে। যাবতীয় কি হবে? যাবতীয় হবে ইউটিলিটিজ এক্সপেন্স ডেবিট আর ইউটিলিটিজ পেয়েবল ক্রেডিট। ঠিক আছে? তো আমরা যাবতীয় লিখি ৩ নম্বর এন্ট্রি ইউটিলিটিজ এক্সপেন্স। তাহলে ৩ নম্বর এন্ট্রি হচ্ছে ইউটিলিটিজ ইউটিলিটিজ এক্সপেন্স ডেবিট। এরপর হচ্ছে কি ইউটিলিটিজ পেয়েবল। ইউটিলিটিজ পেয়েবল কি ক্রেডিট। টাকা কত টাকা বলছে? টাকা হচ্ছে ৩,০০০ টাকা। তো লিখে দিলাম ৩,০০০ টাকা ডেবিট, ৩,০০০ টাকা ক্রেডিট। আশা করি বুঝতে। ৪ নম্বরে কি বলছে? বলছে আনআর্ন সার্ভিস রেভিনিউ। আনআর্ন মানে কি অনুপার্জিত। আনআর্ন মানে কি অনুপার্জিত। অনুপার্জিত সেবায় সার্ভিস রেভিনিউ মানে হচ্ছে সেবায়। আনআর্ন সার্ভিস রেভিনিউ অ্যামাউন্টিং টু টাকা 5,000 হ্যাজ বিন আর্ন। বলছে ৫,০০০ টাকার অনুপার্জিত সেবায় কি হয়েছে? অর্জিত হয়েছে। মানে হচ্ছে আমাদের অনুপার্জিত সেবায় বলতে কি কি বুঝি? অনুপার্জিত সেবায় হচ্ছে ধরেন আমরা কোনো একজন ব্যক্তিকে বলছি আমরা সেবা দিব, আপনি আমাকে টাকাটা দিয়ে দেন, অথবা সে আমাকে স্বেচ্ছায় টাকা দিয়ে দিছে, স্বেচ্ছায় টাকা দিয়ে দিছে পরে সেবা নিবে বলে, এটাই হচ্ছে এখনো সেবা দিই নাই, আমি কিন্তু টাকা পেয়ে গেছি, এটাই হচ্ছে কি অনুপার্জিত সেবা। আর অনুপার্জিত সেবা হচ্ছে আমার জন্য কি দায়, আমি দায়বদ্ধ আছে তার কাছে, যেহেতু সেবাটা এখনো দিই নাই, তার থেকে টাকাটা নিয়ে নিচ্ছি কিন্তু সেবা এখনো দিই নাই, এটা হচ্ছে আমার জন্য দায়। এই আনআর্ন সার্ভিস রেভিনিউ হচ্ছে ক্রেডিট, মানে দায়, যেহেতু এটা কি ক্রেডিট। এখন বলছে কি আনআর্ন সার্ভিস রেভিনিউ অ্যামাউন্টিং টু টাকা 5,000, ৫,০০০ টাকার অনুপার্জিত সেবায় পরে কি বলছে? হ্যাজ বিন কি আর্ন, উপার্জন হয়ে গেছে। মানে তার থেকে যে আমরা টাকাটা নিয়ে নিছি, প্রথমে ৫,০০০ টাকা সেবা দিবে বলে এখন তাকে আমরা সেবা দিয়ে দিয়েছি, যখন সেবাটা দিয়ে দেওয়া হবে তখন আমার জন্য এটা কি হবে? আয় হবে। তাহলে আমার দায় কমে গেছে, আয় বৃদ্ধি পেয়েছে। কিভাবে বলছেন? আগে দায় ছিল, দায়বদ্ধ ছিলাম তার কাছে, কারণ সে আমাকে টাকা দিয়ে দিয়েছে, আমি সেবা দিই নাই, এখন তাকে আমার সেবা দিয়ে দিয়েছি, তাহলে সে তার দায় কমে গেছে। তাহলে যেহেতু দায় কমে যায়, যখন দায় বৃদ্ধি পায় তখন দায়টা হচ্ছে ক্রেডিট, আর যখন দায় হ্রাস পায় তখন দায় হচ্ছে ডেবিট। তাহলে এখানে হবে হচ্ছে যেহেতু ৪ নম্বর এন্ট্রি, ৪ নম্বরটা হচ্ছে আনআর্নড সার্ভিস রেভিনিউ। আনআর্নড সার্ভিস রেভিনিউ ডেবিট, ডেবিট। পরে কি লিখবেন? যেহেতু আমার কি আমাদের দায় কমছে কিন্তু আয়ও বৃদ্ধি পেয়েছে, আয়টা কি দিয়েছে? বৃদ্ধি পেয়েছে। পরে হবে সার্ভিস রেভিনিউ ক্রেডিট। সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তাহলে কত টাকা বসছে? কত টাকা আয় হয়েছে? এই যে ৫,০০০ টাকা। মানে আমাদের পূর্বে দায় ছিলাম তার কাছে কত কত টাকা? ৫,০০০ টাকা দায়বদ্ধ ছিলাম, এখন যে টাকা দায়বদ্ধ ছিলাম তাকে আমরা ওই টাকা কি দিয়ে দিয়েছি? সেবা দিয়ে দিয়েছি। যে টাকা আমরা দায়বদ্ধ ছিলাম পূর্বে ৫,০০০ টাকা, এখন তাকে আমরা কি করছি? ওই টাকা সেবা দিয়ে দিয়েছি, এই জন্য টাকাটা আমার আয় হয়ে গেছে। যখন দায় কমে দায় ডেবিট, যখন সেবা মানে আয় বৃদ্ধি পায় তখন আয়টা ক্রেডিট হয়। এজন্য দায় ডেবিট হয়েছে, আয়টা ক্রেডিট হয়েছে। তারপর হয়েছে কি আনআর্নড সার্ভিস রেভিনিউ ডেবিট ৫,০০০ টাকা, সার্ভিস রেভিনিউ ক্রেডিট ৫,০০০ টাকা।
5 নম্বরটা বলছে অ্যাক্রুড স্যালারিজ। অ্যাক্রুড বলতে কি বোঝাচ্ছে, আমরা আগে বলছি অ্যাক্রুড মানে হচ্ছে বকেয়া। অ্যাক্রুড স্যালারিজ ফর টাকা 8000 বলছে বেতন বকেয়া আছে কত টাকা, 8000 টাকা। সাধারণত যেটা বকেয়া থাকে দায় বৃদ্ধি হয়। খরচের বকেয়া কি, খরচের বকেয়া হচ্ছে দায়। তাহলে আমার যেহেতু দায় বৃদ্ধি পেয়েছে, খরচও বৃদ্ধি পেয়েছে, খরচ আজও কাল তাকে তো দিতে হবে, তাহলে খরচটা বৃদ্ধি পেয়েছে। যদি খরচ বৃদ্ধি পায় তাহলে খরচ ডেবিট। তাহলে লিখবেন কি, কত নাম্বার এন্ট্রি, 5 নাম্বার এন্ট্রি। 5 নাম্বার এন্ট্রিটা হচ্ছে স্যালারিজ এক্সপেন্স ডেবিট, স্যালারিজ এক্সপেন্স ডেবিট, আর অ্যাক্রুড স্যালারিজ ক্রেডিট, অ্যাক্রুড স্যালারিজ ক্রেডিট। এই যে অ্যাক্রুড স্যালারিজ বলছে এটা বকেয়া, কি খরচের বকেয়া, দায়। দায়টা সবসময় কি হয়, ক্রেডিট দিকে। দায় যখন বৃদ্ধি হয় তখন দায়টা সবসময় ক্রেডিট দিকে হয়। টাকা কত টাকা বলছে, 8000 টাকা লিখে দিলাম, 8000। তাহলে আমাদের হচ্ছে যে কোনো খরচ যদি বকেয়া থাকে, আমরা আগেরটা অবশ্যই কি বকেয়া খরচ ছিল তখন সেমটা বাজায় দিচ্ছি, কি লিখছি তখন আমাদের 3 নম্বর হিসেবে আমরা লিখছি ইউটিলাইটিস এক্সপেন্স ডেবিট, আর কি লিখছি ইউটিলাইটিস পেয়েবল ক্রেডিট। আর এখানে যদি আপনি অ্যাক্রুড স্যালারিজ না লিখে স্যালারিজ পেয়েবল লেখেন তাও হবে, কারণ অ্যাক্রুডটাও বকেয়া, পেয়েবলটাও বকেয়া। আশা করি বুঝতে পারছেন। যাই হচ্ছে 6 নাম্বার বলছে প্রিপেইড রেন্ট। প্রিপেইড মানে কি, প্রিপেইড মানে হচ্ছে অগ্রিম। প্রিপেইড রেন্ট অগ্রিম ভাড়া টাকা 5000, অগ্রিম ভাড়া কত টাকা, 5000 টাকা। পরে কি বলছে হ্যাজ বিন এক্সপায়ার্ড। সাধারণত ধরেন আমরা একটা বাসায় উঠেছি, তাকে আমরা 1 মাসের টাকা অগ্রিম দিয়ে দিয়েছি। কত টাকা দিয়েছি, 5000 টাকা দিয়েছি। এখন যখন মাসটা শেষ হয়ে যাবে, যখন আমি তাকে অগ্রিম দিয়েছি, তার কাছে আমার সম্পদ জমা আছে। এই কি প্রিপেইড রেন্ট মানে অগ্রিম ভাড়াটা হচ্ছে আমার জন্য কি খরচের অগ্রিম সম্পদ। মনে রাখবেন খরচের অগ্রিম সম্পদ। যেহেতু আমরা বলছি প্রিপেইড রেন্ট অগ্রিম ভাড়া, তার কাছে আমার সম্পদ জমা আছে। আমি বাড়িওয়ালাকে কি করছি, প্রথম মাসের টাকাটা অগ্রিম দিয়ে দিয়েছি, তার কাছে আমার সম্পদ জমা আছে। যখন আমি পুরো মাস বাসায় থাকবো, বাসায় থাকার পরে মাস শেষে এটা আমার কি আর সম্পদ থাকবে না, এটা আমার কি হয়ে যাবে, খরচ হয়ে যাবে। তাহলে আমাদের কি যাবে, সম্পদ। তাহলে কি সম্পদ কমবে না বাড়বে? প্রথমে মাসের শুরুতে সম্পদ বৃদ্ধি পেয়েছে, এখন আজকে মাসের শেষ দিন, তাহলে কি হয়ে গেছে, সম্পদটা কমে গেছে। যদি সম্পদ কমে যায় তাহলে সম্পদ ক্রেডিট। সম্পদ বৃদ্ধি পেলে সম্পদ ডেবিট, সম্পদ যদি কমে যায় সম্পদ হচ্ছে ক্রেডিট। যদি এখানে খরচটা বৃদ্ধি পেয়েছে তাহলে খরচ হবে কি ডেবিট। তাহলে আমাদের হচ্ছে যেহেতু বলছে প্রিপেইড রেন্ট টু টাকা 5000 হ্যাজ বিন এক্সপায়ার্ড। এক্সপায়ার্ড মানে কি মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। তাহলে আমাদের চাপাতে হবে হচ্ছে কত নাম্বার, 6 নাম্বার। চাপাতে হবে কি, যেহেতু সম্পদ কমে গেছে খরচ বৃদ্ধি পেয়েছে, রেন্ট এক্সপেন্স। কি লিখবেন, রেন্ট এক্সপেন্স ডেবিট। কত টাকা, 5000 টাকা লিখলাম, 5000 টাকা। এরপরে বলছে কি, যেহেতু খরচ বৃদ্ধি পেয়েছে খরচ ডেবিট। আমরা পূর্বে তাকে সম্পদ হিসেবে টাকা জমা দিয়েছি, এখন সম্পদটা আমার কমে গেছে, তাহলে সম্পদ ক্রেডিট হবে কি প্রিপেইড রেন্ট। ক্রেডিট কত টাকা হবে, 5000 টাকা হবে। তাহলে যখন আমরা কোনো ব্যক্তিকে অগ্রিম টাকা প্রদান করবো, খরচের টাকাটা অগ্রিম হিসেবে দিয়ে দিব তাকে, মাসের শুরুতে দিয়ে দিব। এটা আমার জন্য তার কাছে কি, আমার আমানতটা তার কাছে সম্পদ হিসেবে জমা আছে। এই সম্পদটাকে মাস শেষে সেম থাকবে, মাস শেষে এটা কমে যাবে, কমে যাওয়াটাই আমার জন্য খরচ। তো যে টাকাটা কমে গেছে ওইটা আবার সম্পদ কমে গেছে, সম্পদ কমে গেলে সম্পদটা ক্রেডিট হয়। খরচ বৃদ্ধি পেলে খরচ ডেবিট, সম্পদ কমে গেলে সম্পদ ক্রেডিট। যাওয়াটা কি হয়েছে, রেন্ট এক্সপেন্স, খরচ বৃদ্ধি পেয়েছে, রেন্ট এক্সপেন্স ডেবিট, সম্পদ কমে গেছে, প্রিপেইড রেন্ট ক্রেডিট। আশা করি বুঝতে পারছেন। এরপরে যাই 7 নম্বর এন্ট্রি, বলছে কি, বলছে ডেপ্রিসিয়েশন অফ ফার্নিচার। ডেপ্রিসিয়েশন অফ ফার্নিচার মানে কি, ফার্নিচারের অবচয়। ডেপ্রিসিয়েশন মানে হচ্ছে অবচয় অফ ফার্নিচার, কার, আসবাবপত্রের অবচয়। অ্যামাউন্টিং টু টাকা 4000 is to be accounted for। বলছে আসবাবপত্রের জন্য 5000 টাকা, কত টাকা, 4000 টাকার অবশ্যই ধার্য করো, কি বলছে, অথবা হিসাবভুক্ত করো। কি বলছে, ডেপ্রিসিয়েশন অফ ফার্নিচার অ্যামাউন্টিং টু টাকা 4000 is to be accounted for মানে হচ্ছে আসবাবপত্রে 4000 টাকা অবশ্যই হিসাবভুক্ত করো বা ধার্য করো। সাধারণত এই যে ডেপ্রিসিয়েশন থাকলে আমাদের জাবাদা একটাই হয়, মনে রাখবেন ডেপ্রিসিয়েশন জাবাদা কয়টা, একটা।
কি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, এটা হচ্ছে কত নাম্বার, এটা হচ্ছে 7 নাম্বার, 7 নাম্বার। যাবাদ হচ্ছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স মানে অবচয় খরচ ডেবিট, কত টাকা বলছে 4000 টাকা, লিখলাম 4000 টাকা। আর কি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট মানে পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, মানে আমাদের মেইন যাবাদ হচ্ছে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। মনে রাখবেন অবচয় যাবাদা সবসময় একটাই হয়, কোনো পরিবর্তন নেই। তো যাবাদা কি হবে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট কত টাকা 4000 টাকা। তাহলে আমাদের একটা যাবাদ আপনার শিওর পারবেন অথবা যে প্রায় অঙ্কের মধ্যে 99% অঙ্কের মধ্যে ডেপ্রিসিয়েশন একটা জার্নাল থাকেই। তাহলে যাবাদা যদি ডেপ্রিসিয়েশন দেখেন তাহলে যাবাদা সবসময় মুখস্থটা রেখে দিবেন, আর কোনো পরিবর্তন নেই। আশা করি বুঝতে পারছেন। দেখেন লাস্ট এন্ডে কি বলছে, বলছে সেলস অন অ্যাকাউন্ট। সেলস মানে কি বিক্রয়, অন অ্যাকাউন্ট মনে রাখবেন অন অ্যাকাউন্ট হচ্ছে বাকিতে বা ধারে, অন অ্যাকাউন্ট কি অন অ্যাকাউন্ট হচ্ছে বাকিতে বা ধারে। সেলস অন অ্যাকাউন্ট অফ টাকা 20,000 বলছে কি সেলস অন অ্যাকাউন্ট অফ টাকা 20,000 ইজ নট অ্যাকাউন্টেড ফর, হিসাবভুক্ত হয় নাই। বলছে কি বাকিতে বিক্রয় 20,000 টাকা হিসাবভুক্ত হয় নাই। তাহলে বাকিতে বিক্রয় যদি হিসাবভুক্ত না হয় আমাদেরকে হিসাবভুক্ত করতে হবে। তাহলে সাধারণত বাকিতে বিক্রয় যাবাদা কি, বাকিতে বিক্রয় যাবাদা হচ্ছে এটা হচ্ছে আমাদের কত নাম্বার 8 নাম্বার, 8 নাম্বার। বাকিতে বিক্রয় যাবাদা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট মানে প্রাপ্য হিসাব ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট কত টাকা 20,000 টাকা। এরপরে কি এরপরে হচ্ছে যেহেতু বাকিতে বিক্রয়, মনে রাখবেন বিক্রয় সম্পর্ক সবসময় কার সাথে দেনাদারের সাথে। তো লিখলাম অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। এখন বাকিতে বিক্রয় করছেন তাহলে কি হবে সেলস ক্রেডিট, সেলস ক্রেডিট কত টাকা 20,000 টাকা। তাহলে বাকিতে বিক্রয় হিসাবভুক্ত হয় নাই যাবাদ হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট। আশা করি বুঝতে পারছেন। যদি প্রত্যেকটা সম্বন্ধে যদি মনোযোগ সহকারে দেখেন আশা করি কারো এই অঙ্ক নিয়ে কোনো সমস্যা থাকবে না।